আর আইসিএল সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 2009 সাল থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে, যার মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন গুম কমিশন এবং এর মধ্যে 73% ভুক্তভোগী ফিরে আসলেও বাকি 27% গুমের শিকার ভুক্তভোগী ফিরে আসেননি, এখনো নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে 204 জন এখনো নিখোঁজ। গুমের পরও লাশ গুম হয়ে যায় এবং কারো লাশ রেল লাইনে, কারো নদীতে। গুম কমিশনের প্রতিবেদনে এমনটাই কিন্তু উঠে আসে। আজকে আমরা শিরোনাম ঠিক করেছি গুমের বিভৎসতা। এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে আছেন গুমের শিকার পরিবারের একজন স্বজন, গুমের শিকার মাজহারুল ইসলাম রাসেলের বোন নুসরাত জাহান লাবণী। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যে উপস্থিত সরাসরি যুক্ত হবেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী ও সদস্য গুম সংক্রান্ত তদন্ত কমিশন। তিনি কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন। আমি সরাসরি নুসরাত জাহান লাবণী, আমার সঙ্গে আছেন তার ভাই মাজহারুল ইসলাম রাসেল, তিনি গুমের শিকার, এখনো ফিরে আসেননি। আমরা একটু তার কথা একটু শুনতে চাই। আসলে আপনার পরিবারের আপনার আপন ভাই মাজহারুল ইসলাম রাসেল, তিনি গুমের শিকার হয়েছেন, এখনো ফিরে আসেননি। আমরা সেই বেদনার কথাটুকু একটু জানতে চাই। আমার ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন, খুব ভালো অ্যাক্টিভিস্ট ছিলেন মাঠ পর্যায়ের। তো 2013 সালে 4 ডিসেম্বর 14 সালের জানুয়ারিকে কেন্দ্র করে তখন যে ধরপাকড়, অবরোধ, হরতাল হচ্ছিল, ওই সময়টাতে আসলে আমার ভাই ওর আরও 3 বন্ধু সহ বসুন্ধরা আবাসিক এলাকায় সুমন ভাই, তখনকার 38 নম্বর ওয়ার্ডের যে সেক্রেটারি ছিলেন সাজেদুল ইসলাম সুমন, ওনার সাথে দেখা করতে বসুন্ধরা আবাসিক এলাকায় যায়। তখনই হচ্ছে র্যাব 1 ওদেরকে ওখান থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। আর আসলে তারপর থেকেই আমরা আসলে র্যাব 1, র্যাবের হেডকোয়ার্টার এর ডিবি, ডিজিএফআই সহ তখনকার যে সংস্থাগুলো ছিল, দিনের পর দিন তাদের ওখানে গিয়েছি, কিন্তু আসলে আমরা কোনো সুরাহা পাইনি। আমার ভাইয়ের কোনো খোঁজ এখনো আমরা পাইনি। আমার ভাই সহ আরও 6 জন, ওই রাতে আরও 2টা অপারেশন হয় শাহিনবাগে, মোট 8 জনকে একই দিনে। এই অপারেশনটা হলো আমার ভাইদের 8টার দিকে, রাত 1টার সময় শাহিনবাগ থেকে আরো 2 জন। 2014 সালের ঘটনা। 2013 সালের 4 ডিসেম্বর মূলত এটা করে হচ্ছে 2014 সালের যে নির্বাচনকে কেন্দ্র করে যারা মাঠ পর্যায়ে বা ফিল্ড ওয়ার্কে যারা খুব ভালো অ্যাক্টিভিস্ট ছিলেন বিএনপির, তাদেরকেই মূলত টার্গেট করে করে তুলে নিয়ে যায়। তো সেই দিন থেকে এখন আপনার ভাইয়ের অপেক্ষায়? আসলে অপেক্ষা তো আমাদের অপেক্ষার কোনো শেষ নাই। প্রতিটা রাত যাচ্ছে। এখন সেই 5ই আগস্টের পরে দেশ নতুন করে আমরা স্বাধীনতা পেলাম, নতুন আমাদের গুম কমিশন হলো, কিন্তু আমরা আসলেও কোনো কিছু আমার স্বজনদের ব্যাপারে এখনো জানতে পারিনি। আমার ভাইয়ের সাথে যারা ছিলেন বা যারা এই যে আপনারা 27% যেটা বলছেন আর কি, যারা বেঁচে আছে নাকি নাই, আমরা এখনো সেই ব্যাপারে কিছু জানতে পারিনি। আমি আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জনাব নূর খান লিটন, মানবাধিকার কর্মী এবং সদস্য গুম সংক্রান্ত তদন্ত কমিশন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু আপনার কাছেও আসতে চাই। খুবই গুরুত্বপূর্ণ, মানুষ আসলে জানতে চায় এই যে গত 15 বছর বা 15.5 বছর আসলে কি হয়েছিল। আপনাদের প্রতিবেদনে অনেক কিছু উঠে এসেছে, যে 1676টি অভিযোগের বিপরীতে আপনারা 758টি অভিযোগ যাচাই বাছাই করেছেন, 73% ভুক্তভোগী ফিরে এসেছে, 27% এখনো নিখোঁজ। গুমের পর লাশও গুম, লাশ রেল লাইনে, নদীতে, কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে। অনেক তথ্য আপনারা দিয়েছেন। আসলে এই বিষয় মানে আপনারা আসলে কি দেখলেন, একটু কাহিনী, যে সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা বা এগুলো একটু যদি জানতে চাই আপনার কাছে। একটা হচ্ছে, দেখেন, গত কয়েকদিন ধরে তো একই কথা বলে আসছি যে কিভাবে নির্যাতন করা হয়েছে, কোথায় নির্যাতন করা হয়েছে, কাদেরকে করেছে, কারা করেছে, এইটা মোটামুটি গত বেশ কিছুদিন ধরে আমরা যেমন বলছি, যারা ভুক্তভোগী তাদের বয়ানেও এই জিনিসগুলি এসছে। যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা শেষটা বলতে পারছি, অর্থাৎ একটি মানুষের জীবনের শেষটা কি হয়েছে, কোথায় বা কি হয়েছে,
এইটা জানার জন্য আমাদেরকে আসলে সময় অপেক্ষা করতে হবে, এই কারণে যে মনে রাখতে হবে যে এখন পর্যন্ত যে মানুষগুলোকে পেট কেটে ফেলা হয়েছে পানিতে, রেল লাইনে, রেল চলন্ত ট্রেনের আসার আগে লাশ ওখানে নিয়ে রাখা হয়েছে যাতে শনাক্ত না করা যায়, তারপর লাশ আপনার বাসের তলে ফেলা হয়েছে নানাভাবে। এখন প্রশ্ন হচ্ছে এই লাশগুলো কার, এটা কিন্তু আমাদের এই জবাবটা বের করতে হবে। আমরা তো বয়ান মানে বলছি মানুষের বক্তব্য এবং যে সমস্ত লোক এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত বা প্রত্যক্ষদর্শী তারা তো কিছু কথা বলেছে, সেটার বয়ানটা একের সাথে অপরের মিলিয়ে যখন নিশ্চিত হওয়া গেছে আমরা এই জিনিসগুলো বলেছি। এখন সবচেয়ে দুরূহ কাজটা আমাদের করতে হবে যে এই ডেড বডিগুলির সন্ধান করা, এই ডেড বডিগুলি কোথায় আছে বা জীবিত ব্যক্তিরা এখনো কোথায় আছে এইটা সন্ধান করা। প্রথম হচ্ছে যারা এই ঘটনাগুলির সাথে যুক্ত বলে আমরা এখনো সন্দেহ করছি বা মনে করছি, প্রাথমিকভাবে প্রমাণও মিলেছে, তাদের অবস্থান কিন্তু মানে একেবারে মানে দুর্বল ভাবার কোনো কারণ নেই। তারা এখনো যথেষ্ট স্ট্রং বলতে হবে। আমরা কিন্তু ধীরে ধীরে যে পর্যায়টা পর্যন্ত এখন পৌঁছেছি, যেমন শাহিনবাগের ঘটনা যদি হয় তাহলে খুব স্পষ্ট করে বলে দিচ্ছি যে আগামী খুব সহসাই আমরা উদ্ঘাটন করতে পারবো কোন ব্যক্তির নেতৃত্বে কিভাবে কারা করেছে, এবং তারপরে আমাদের যে বিষয়টা হবে তারা করে কোথায় নিল, তারপরে কোথায় হলো, জিজ্ঞাসাবাদে কি পাওয়া গেল, এইটি করতে হবে আমাদের। এবং আপনার মনে রাখতে হবে যে এই ঘটনাগুলি কিন্তু সিভিলিয়ানরা ঘটায় নাই, এই ঘটনাগুলোর সাথে বাহিনীগুলি যুক্ত, এবং বাহিনীগুলোকে আপনি মানে প্রপারলি ইনভেস্টিগেট করা মানে ইন্টারোগেট করা, ঘটনার ইনভেস্টিগেট করা, এটা অনেক দুরূহ এবং চ্যালেঞ্জিং। এখন পর্যন্ত এক কথায় বলতে পারি যে সরকারের দিক থেকে সহযোগিতা, প্রচণ্ড সহযোগিতা আছে, অনেক সহযোগিতা আছে, আন্তর্জাতিক মহলের অনেক সমর্থন আছে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। যেই জায়গাটিতে আমরা মানে একটু হলেও পরোক্ষভাবে এটাকে আপনি বলবেন অসহযোগিতা অথবা বাধাও বলতে পারেন, সেটা হচ্ছে যারা ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করতে পারলেও যেই দালিলিক প্রমাণগুলো দরকার, যেমন ওই গাড়িটা ডিপো থেকে কখন বের হলো, বাহিনী থেকে কে কে অস্ত্র নিল, কোথায় মুভটা করলো, কোন সময়ে করলো, এই নথিপত্রগুলি কিন্তু আমাদেরকে এখন পর্যন্ত সরবরাহ করা হয়নি। অধিকাংশ ক্ষেত্রে বলা হচ্ছে এই ধরনের কোনো নথি আমরা রাখিনি বা নষ্ট করা হয়েছে। খুবই মানে এমন একটা কঠিন এবং জটিল জায়গায় আমরা পৌঁছেছি যে এই জায়গাটাকে আমাদের অতিক্রম করতে হবে, ভেঙে ফেলতে হবে। এইটার জন্য আমরা চেষ্টা করছি। আর একটা জিনিস আপনারা মনে রাখতে হবে যে পুরা বিষয়টাকে যদি আমরা একেবারে সুনির্দিষ্ট করতে চাই তাহলে এখানে ডিএনএ টেস্ট একটা প্রয়োজন হবে, অনেক বিস্তৃত কাজ করতে হবে আমাদের, এবং অনেক এই ঘটনা কিন্তু অনেক দূর প্রথিত, মানে অনেক দূর পর্যন্ত এটার ভিত্তি আছে, মানে এটাকে কি বলবো, প্রথিত অনেক দূর পর্যন্ত এটা আছে। এই জিনিসগুলোকে বের করা এবং এইটাকে একটার সাথে আর একটাকে মিল রেখে চূড়ান্ত একটা ওপিনিয়ন দেওয়া, এইটি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে কাজটি শুরু হয়েছে মাত্র কয়েক মাস। সরকার গঠনেরও 1-1.5 মাস পর থেকে আমরা কাজ শুরু করেছি, ইতিমধ্যে 3 মাস বা 3.5 মাস অতিক্রম করেছি, সর্বোচ্চ 4 মাস। আমরা বাংলাদেশের অনেকগুলি ঘটনা জানি যে ঘটনা যুগের পর যুগ বহুবার তদন্তকারীকে পরিবর্তন করেও চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। তবে আমরা বিশ্বাস করি যে জায়গাটায় আমরা পৌঁছেছি এখান থেকে আমাদের ফেরার কোনো সুযোগ নেই এবং কোনো ধরনের ভয় ভীতি আমাদের ভিতর কাজ করছে। সবচেয়ে চাঞ্চল্যকর কোন বিষয়টি আপনার কাছে মনে হয়েছে? আমার কাছে যে বিষয়টা চাঞ্চল্যকর মনে হচ্ছে সেটা হচ্ছে যে একটা বাহিনী কত কৌশলে
মানে আমি আসলে সবকিছু এখন খোলামেলা বলতে পারবো না ইনভেস্টিগেশনের স্বার্থে, কত কৌশলে কত ধরনের এটাকে কি বলবো, কত ধরনের গ্রুপকে একই ঘটনায় কাজে লাগিয়েছে এবং একটা বাহিনী ধরে আরেকটা বাহিনীর কাছে হস্তান্তর করেছে, তারা জিজ্ঞাসাবাদ করে আরেকটা বাহিনীর কাছে দিয়েছে এবং তারা যে ফাইনালি হয় হত্যা করেছে না হলে গোপন কুঠারিতে বন্দী রেখেছে। এই যে বিষয়গুলি, আমি যদি বলি যে এই ঘটনার সাথে র্যাব যুক্ত, এইটা যেমন সত্য হতে পারে, আবার এটাও সত্য হতে পারে যে এই ঘটনার সাথে ডিবি, র্যাব, ডিজিএফআই একই সাথে যুক্ত, মানে যে কোনো একটা ঘটনায়। এরকম একটা পরিস্থিতিতে আমরা কিন্তু কাজ করছি, সবাই যে আমাদের সহযোগিতা করছে এটা ভাবার কোনো কারণ নাই। আমরা দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আনুষ্ঠানিকভাবে ভিকটিম পরিবারের কাছে এবং জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং তারা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে, অর্থাৎ বিচারের মধ্য দিয়েই কিন্তু তারা দায় মুক্তিটা চেয়েছেন জাতির কাছে। এটা কিন্তু শুভ লক্ষণ। এটা বাংলাদেশে কিন্তু এই ঘটনাগুলি ঘটেনি আগে, এটা শুভ লক্ষণ। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের সবচেয়ে জরুরি দরকার তাদের কাছ থেকে দালিলিক প্রমাণগুলো, যেটা একমাত্র তারাই সরবরাহ করতে পারে অথবা আমাদেরকে অনেক সময় ব্যয় করতে হতে পারে। বিভৎসতার আসলে কি কি চিত্র আপনাদের হাতে উঠে দেখেন, একটি জায়গার বর্ণনা আমি দিচ্ছি। এই 4.5 ফিট বাই 3.5 ফিট বা 5 ফিট বাই 3.25 ফিট এরকম হবে জায়গাটা। এইটার একটা সাইডে একটা ড্রেনেজ সিস্টেম আছে যেখানে প্রস্রাব পায়খানা করতে পারত বন্দি। ঘুটঘুটে অন্ধকার, আমরাও টর্চ লাইট নিয়ে তারপরে মোবাইলের লাইট দিয়ে ওখানে প্রবেশ করতে হয়েছে। মাটি মানে নিচে ফ্লোরটা স্যাঁতস্যাঁতে ময়লা এবং দুর্গন্ধযুক্ত এবং ওখানে মশা মাছির অভাব নেই। এখানে বন্দীদেরকে মাসের পর মাস, বছরের পর বছর যে রাখা হয়েছে তার নজির আমরা পেয়েছি। কিভাবে পেলাম? প্রত্যেকটা সিক্রেট প্রিজনে, মানে ওই জায়গায় যে কটি সিক্রেট প্রিজন দেখলাম আমরা, সেখানে সিক্রেট সেল, সেখানে মানুষ আঁচড় দিয়েছে ওয়ালে। এক একটা দিন অতিক্রম করেছে, তার তো বোঝার কোনো উপায় নেই, কারণ ওখানে রাত দিন সব একই। শুধু খাবারটা দেখে, অর্থাৎ সকালে রুটি দেয় অথবা খিচুড়ি দেয়, ওইটা দেখে সে বুঝে যে আমি একটা দিন অতিক্রম করেছি, সে ওয়ালে দাগ দেয়। কখনো নখের আঁচড়, কখনো ইট, কখনো প্লেট বা যা দিত খেতে ওইটা দিয়ে দাগ দিত। এইভাবে আমরা 182 আর 200 কত না 300 কত আমরা পেয়েছি। আমরা কিছু মোবাইল নাম্বার অস্পষ্টভাবে পেয়েছি, আমরা কিছু লোকের নাম পেয়েছি, আমরা মানুষের একটা ভীতিকর অবস্থায় থাকলে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যে কথাগুলি বলতে পারে, আকুতি মিনতি, সেগুলো আমরা বলে লিখিত আকারে পেয়েছি। কেউ লিখেছে আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছে আমি আমার দেশকে ভালোবাসি, কেউ লিখেছে হে আল্লাহ জালেম থেকে আমাদের রক্ষা করো, কেউ লিখেছে বিজয় সুনিশ্চিত, কেউ তার নিজের নামটি লিখেছে। কিন্তু এগুলি ধরেন 5-6 বছর আগের লেখা বা 3 বছর আগের লেখা, এবং ওটা অনেকটা আমি বলবো নষ্ট হওয়ার উপক্রম। তারপরও আমাদের পক্ষে যতটা সম্ভব, কেউ মসজিদের মিনার রেখেছে, আমরা নিয়ে এসেছি। এবং ওইটা সন্ধান করে পরবর্তীতে যখন আবার ওখানে গেলাম, তো আমরা একটা গোডাউনের ভিতরে পরিত্যক্ত অবস্থায় ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছিল একটা চেয়ার, বৈদ্যুতিক চেয়ার, যেটা শুনছেন যে ঘোরে এবং যেটা বসিয়ে শক দেওয়া যায়। আমরা সেটা একটা র্যাবের একটা ব্যাটালিয়নে যে মানে সিপিসিতে যে আমরা ওইটা উদ্ধার করলাম। এবং ভয়াবহ, এবং সবচেয়ে আমাদের কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এই যে ছোট ছোট সিক্রেট সেল। আমি নিশ্চিত এখানে আমরা হয়তো মানুষ বেঁচে থাকার জন্য বেঁচে থাকবো ওরকম পর্যায়ে, কিন্তু যে অমানসিক মানে ওই ব্যবস্থাটাই, ওই জায়গা থাকাটাই একটা নির্যাতন। এবং ওইখানে আমার ভাই, বন্ধু, পরিচিত জন, স্বজন এরা যে ছিল, এটা যখন চিন্তা করি এবং যখন চিন্তা করি যে ওই জায়গাটায় নিজেকে যখন কল্পনা করি, তখন কিন্তু অসুস্থ বোধ করি। শুধু অসুস্থ না, এক ধরনের ট্রমাটাইজ হয়ে যায়। কখনো প্রতিশোধ নিতে ইচ্ছা করে, কখনো সব কিছু ভুলে থাকতে ইচ্ছা করে, কখনো কাঁদতে ইচ্ছা করে। এবং এই দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা যারা এই কমিশনে আছি 5 জন, আমাদের অনেক কাঁদতে হয়েছে।
কথায় কথায় কাঁদতে হয়েছে। কারণ আমাদেরকে মনে হয়েছে যে এর আগে যারা ফিরে এসছেন তারা যে বয়ান দিয়েছে আমরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করতে পারিনি যে এটা হইতে পারে না। যখন আমরা এই জায়গাগুলি পরিদর্শনে যাচ্ছি এবং যে ফিলিংসটা আমাদের হচ্ছে সেটা মানুষ হিসাবে বহন করে যাওয়া জীবনের শেষ পর্যন্ত অনেক কঠিন। আর এই পরিবারগুলির সাথে তো আমি দীর্ঘদিনের যোগাযোগ, এবং এটি বর্ণনার বাইরে। এটি আপনাকে টিভির সামনে এসে বলতে পারবো না। কোন বিষয়টি সবচেয়ে বেশি টাচ করেছে? দেখেন, এই যে সিক্রেট সেলগুলো, এখানে মানুষকে, এখানে জিজ্ঞাসাবাদের যে জায়গাগুলি আছে সেখানে মানুষকে ঝুলানোর জায়গা ছিল, ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা ছিল, এবং জিজ্ঞাসাবাদের নামে শারীরিক নির্যাতন যেটা হতো এটা কল্পনার বাইরে। এবং এক কথায় যদি বলি এর চেয়ে মৃত্যু ভালো। এবং যারা, যে জালেমরা এগুলি করেছে, জাতির উচিত সেই জালেমদের যাতে বিচার হয় সেই ব্যবস্থার জন্য সহযোগিতা করা। আমি আপনাদের টিভির মাধ্যমে দেশবাসীর কাছে একটা অনুরোধ করব। গত 15 বছর বলতে গেলে সারা দেশেই এই ঘটনাগুলি ঘটেছে, অর্থাৎ গুমের ঘটনা ঘটেছে, নির্যাতনের ঘটনা ঘটেছে। অনেক জায়গা প্রাইভেট সিসিটিভি ক্যামেরা ছিল বাসার আশেপাশে, মানুষকে উঠিয়ে নেওয়ার অনেক দৃশ্য আমরা পেয়েছি। এবং আমরা আশা করি যে জনগণের কাছে যদি 5-7 বছর আগে বা 2 বছর আগে যখনই এই ধরনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে থাকে, নিঃশঙ্ক মনে আমাদের কাছে দিন, আমরা গোপনীয়তা রক্ষা করব। এবং আপনার এই সিসিটিভির ফুটেজ একটা মানুষের অনুসন্ধানে আমাদের সাহায্য করবে, একটা ন্যায্য বিচারের সাহায্য করবে, এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে এটা সাহায্য করবে। আমি বিচারটাই হচ্ছে জরুরি। আমি এই বিভৎসতার আরো চিত্র আপনার কাছ থেকে শুনবো এবং জাতীয় নিশ্চয়ই জানবে। আমি এর চেয়ে বেশি এই মুহূর্তে বলতে পারছি না। আমি একটি বিরতি থেকে ফিরে আসতে চাই। প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএসএল সপ্তাহে দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। গুমের বিভৎসতা, এই শিরোনাম আজ আমরা কথা বলছি। আমাদের সঙ্গে আছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খালিটন, এবং আমাদের সঙ্গে আছেন গুমের শিকার মাজহারুল ইসলাম রাসেলের বোন নুসরাত জাহান লাবণী। আমরা একটু নুসরাত জাহান লাবণী আপনার কাছে একটু শুরুতেই আসি ছোট্ট করে। আসলে এই যে আপনার পরিবার আজকে এত বছর, 2013 সাল থেকে আপনার ভাই গুমের শিকার হয়েছে, আপনার আক্ষেপের জায়গা যদি একটু বলেন, বা এই যে বিচার তো পান নাই এখনো। না, বিচার পাইনি। আর সব থেকে বড় যে আক্ষেপ আমার, সব থেকে বড় যে আক্ষেপ, যে আমরা এতগুলো পরিবার, একটা না শুধু, মানে এরকম কত শত পরিবার যারা আমরা একসাথে আজকে প্রায় গত 11-12টা বছর ধরে একই সাথে হাতে হাত ধরে আমরা রাস্তায়, তারা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে আমাদের স্বজনদের সাথে কি হয়েছিল, তারা কি বেঁচে আছে নাকি তারা বেঁচে নাই। যে সন্তান মায়ের পেটে ছিল 2 মাস বয়সে, বাবাকে ধরে নিয়ে গেছে ডিবি অথবা র্যাব, সেই সন্তানের বয়স এখন 11 বছর। না, আপনার ভাইয়ের? জি না, আমার আরেক ভাবির কথা বলছি, যে আমরা আসলে মায়ের ডাকের সাথে এখন অনেকগুলা ফ্যামিলি আছি আমরা। এখানে হচ্ছে এক ভাইকে ধরে নিয়ে যায়, উনি সূত্রাপুরের, তার ওয়াইফ তখন 2 মাসের প্রেগনেন্ট ছিল, বাচ্চাটার বয়স এখন 11 বছর পার হয়ে গেছে প্রায়। তো বাচ্চাটা আসলেও জানে না যে তার বাবার সাথে কি হয়েছিল। যে সন্তানকে রেখে গেছে 2 বছরের, ওর এখন হয়ে গেছে 14 বছর। তো আমাদের আসলে এখন জানাটা খুব জরুরি। বিচার তো অবশ্যই করতে হবে, বিচার হবে। আর এই সব ফ্যামিলিদের আমরা চাই আসলে একটা পুনর্বাসন করা, যে সন্তানদের সাথে কি হচ্ছে, হয়তোবা বৃদ্ধ বাবা মা আছেন, বাবা মা অসুস্থ, এদের খোঁজ আসলেও কেউ নিচ্ছে না। যে এতগুলা বছর ধরে, 12টা বছর ধরে তার ফ্যামিলি কিভাবে চলতেছে, যে এদেরকে একটু আসলে পুনর্বাসন করা দরকার। আর আরেকটা ব্যাপার, এখানে নূর ভাই যেটা বললেন যে জিজ্ঞাসাবাদ করার জন্য দিনের পর দিন নির্যাতন করা হতো, হয়তোবা 4 ফিট বা অথবা 4.5 ফিট লম্বা, 2-2.5 অথবা 3 ফিট চওড়া একটা কক্ষের মধ্যে, মাথার উপরে হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। একটা মানুষের কি এতগুলা দিন লেগে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য, যে দিনের পর দিন তাকে টর্চার সেলে নিয়ে টর্চার করছে। আপনার কোনো খোঁজই পান নেই? জি, 11 বছর 12 বছরে আমরা আসলে প্রথমবার তো আমরা যখন র্যাবে যেতাম অস্বীকার করতেন, তারপর না আমরা করি নাই, আমরা আনি নাই, তারপর বলতেছে আমরা দেখতেছি।
আছে, ও মিসিং না, এই ধরনের অনেক কথাও তারা আমাদের সাথে আইন বলেছে। শৃঙ্খলা বাহিনী বলছে। জি, তখনকার র্যাবের যে সিইও ছিলেন উনি, আমরা হেডকোয়ার্টারে যেতাম, আছে কম্বল লাগবে, শীতের মধ্যে আমরা কম্বল দিয়েছি, এই টাইপের বিভিন্ন কথাবার্তা তারা বলতেন। কিন্তু পরবর্তীতে তারা আবার পুরোটা অস্বীকার করলেন যে না, আমরা ধরি নাই, আমরা আনি নাই। কিন্তু আজও ফিরে আসলো না। জি না। আসলে আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা মায়ের ডাকে কাজ করতে যে আরেকটা জিনিস, আমরা তো অনেকজনের ফাইল করেছি যারা ফিরে এসেছেন 8-10 মাস, অথবা কারো কারো ক্ষেত্রে আরো কম, 4-5 মাস ছিলেন, কেউ 2 মাস ছিলেন। ওখান থেকে ভুক্তভোগীরা যে ইনফরমেশনটা আমাদেরকে দিলেন, যে তারা প্রতিনিয়ত আল্লাহর কাছে বলতো যে আল্লাহ, এর থেকে মৃত্যু ভালো, এর থেকে মরে যাওয়া অনেক সহজ, যে প্রতিনিয়ত এই ধরনের টর্চার আর নেওয়া যাচ্ছে না। যে হাড্ডিগুলো মাংসপেশিতে পিটাতো, ইলেকট্রিক শক দেওয়া হতো, ইউরিন পাস করার সময় ইলেকট্রিক শক আসতো, 2টা হাত পিছনে হ্যান্ডকাফ লাগিয়ে মাসের পর মাস তাদেরকে ওই ধরনের সেলে রেখে দেওয়া হতো। সে ঘুমাতে পারতো না, এই 2টা হাত তাদের ব্যথা হয়ে যেত, দিনের পর দিন এরকম টর্চার, কাজ করতো না, একেবারে অবশ হয়ে যেত। তো একটা মানুষকে, মানে আপনার ভিতরে কি আছে, তথ্য দে, কি তথ্য দিবে? সে ভিন্ন মত, ভিন্ন দল করা যাবে না, আপনি ভিন্ন মত চিন্তা করতে পারবেন না, আপনি ভিন্ন কিছু বিশ্বাস করতে পারবেন না। একটা মানুষের ভিতরে কি থাকতে পারে যাকে তাকে বছরের পর বছর আটকিয়ে রেখে তার ভিতর থেকে মানে তথ্য উদ্ঘাটনের নাম করে, ইন্টারোগেশনের নাম করে তার ভিতর থেকে এগুলো নেওয়ার চেষ্টা, মানে বাঁচিয়ে রেখে যত ধরনের কষ্ট দেওয়া যায়, যত ধরনের কষ্ট দেওয়া যায়। জি, আসবো আপনার কাছে। আমি একটু, জনাব নূর খান লিটন, আপনি তো নিশ্চয়ই শুনলেন গুমের শিখার একজনের স্বজনের আসলে যে স্বীকারোক্তি। আপনারা আসলে আর কি ধরনের বিভৎসতা চিত্র দেখেছেন? কেন এই ধরনের বিভৎসতা, কতটা বিভৎসতা? প্রথম হচ্ছে, দেখেন, যেই সময়ে সুমন সহ 8 জন 2টো এলাকার থেকে যাদেরকে তুলে নেওয়া হয়, একটা হচ্ছে বসুন্ধরা, এবং তার 3-4 ঘন্টা পরেই শাহিনবাগ, বা 5 ঘন্টার মধ্যে, 3 থেকে 5 ঘন্টার মধ্যে শাহিনবাগ থেকে আরো 2 জন। প্রথম হচ্ছে সুমন এবং তার খালাতো ভাইকে ফার্স্ট ধরে, তারপর যে ওই সুমনের সাথে দেখা করতে গিয়েছিল এরকম 4 জনকে জাস্ট পথ থেকে ধরে ফেলে, অল্প দূরের থেকেই ধরে ফেলে, এই 6, আর পরবর্তীতে 2 জনকে শাহিনবাগের 2টা বাসার থেকে 8 জনকে নিয়ে যায়। একজন ড্রাইভার ছিল, সুমনের ড্রাইভারও একজন, সম্ভবত ড্রাইভারকে শাহিনবাগ থেকে। আপনি একটু সময়কালটা মিলান, সেটা হচ্ছে এমন সময় তাদেরকে র্যাব, আমি এখনো বলবো অস্বীকার করার উপায় নেই যে র্যাব করে নাই। র্যাব 1 এবং হেডকোয়ার্টার, পুরাটা এখন না বলি, এরা যুক্ত হয়ে এই অপারেশনটা করেছিল। কেউ পাহারা দিয়েছিল, কেউ ঘটনা ঘটিয়েছিল। ওই সময় 10 থেকে 12 জনের একটা টিম সেনাবাহিনীর থেকে র্যাবে আসে, র্যাবে নিয়োগ পায়, যতটুকু আমরা ভিকটিমের কাছ থেকে বা বিভিন্ন বয়ানে আমরা পাচ্ছি। এরপরে যে জিনিসটা হয়, এরা 2টো জিনিস টার্গেট করে। একটা হচ্ছে কোন কোন এলাকায় অগ্নিসংযোগের ঘটনা, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, আর কোন কোন এলাকায় বেশি বোমা পড়ছে। এইটা যাচাই বাছাই করতে যেয়ে তারা যখন দেখলো শেখ হাসিনার অফিসের সামনে একটা গাড়ি পুড়েছে, তখন তো প্রধানমন্ত্রী অনেক ক্ষমতাধর, কখনো কখনো আল্লাহ জানে এই কথা বললে আমি আবার পাপী হয়ে যাই কিনা, কখনো কখনো তার ক্ষমতার মানে ইয়েটা কল্পনাও করা যায় না, কারোর সাথে তুলনা দেওয়া যাবে না। এই পর্যায়ে সবচেয়ে ক্ষমতাশালী, আসমান জমিন সবকিছুর ভিতরে এরকম একটা ভাব তার চলে আসছে। তার অফিসের সামনে গাড়ি পড়বে, এটা কি সে সহ্য করবে? সে লাগাই দিল। তখন দেখলো যে নিকটতম বিরোধী দলের কোন ইউনিট আছে, তো দেখলো সুমনরা হচ্ছে নিকটতম এলাকার নেতা, অর্গানাইজার, এদের পিছু লাগলো। এবং সুমনের কিন্তু পরের দিন চলে যাওয়ার কথা,
আমি যতটুকু জানতে পেরেছি, সুমনের পরের দিন ব্রাহ্মণবাড়িয়া। ঢাকা ত্যাগ করার কথা। ও বুঝতেছিল যে চারিদিক দিয়ে ওকে মানে খোঁজা হচ্ছে, বিপদে পড়তে পারে, পরিস্থিতি এত খারাপ। ওই দিন সে তার সহকর্মী যারা ছিল তাদের কাউকে কাউকে দেখা করতে বলে, এবং এই দেখা করতে যারা গিয়েছে তাদের মধ্যেই বড় অংশ এই অপারেশনটা যে র্যাবের যে অংশটি করেছে তাদের হাতে ধরা পড়ে। এবং ধরা পড়ার পর তাদেরকে নিয়ে যায় ওখান থেকে একটা মাইক্রোবাসে, এবং পরবর্তীতে 4-5 ঘন্টার ব্যবধানে র্যাবের একটা গাড়িতে চোখ বাঁধা অবস্থায় সুমনকে নিয়ে আসা হয় শাহিনবাগে। এবং একজন ব্যক্তি এটা প্রত্যক্ষ করেছেন যে গাড়ির ভিতরে সুমন ভাই বসা। রুহুল আমিন সাহেব ছিলেন শিক্ষক, ভদ্রলোক মারা গেছেন সম্ভবত। উনি আমাদের মায়ের ডাকের প্রোগ্রামে আসতো, আমার সাথে অনেকবার কথাবার্তা হয়েছে। ওনার কাছ থেকে ওনার ছেলেকে বুঝে নেওয়া হয়, ওনার হাত থেকে কিন্তু নেওয়া হয়, কিছুক্ষণ পরে বা পরের দিন বুঝিয়ে দিবে এই শর্তে। ওই যে নিয়ে যাওয়া হলো সেই 71-এর 16ই ডিসেম্বরের প্রাককালে যেভাবে নেওয়া হয়েছে একইভাবে ওই নিয়ে যাওয়া। ওরা ছিল বলুন। 71-এ ছিল হচ্ছে রাজাকার বাহিনী, আর এরা হলো র্যাব বাহিনী বলেন বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থা আছে, এরা এই ঘটনার সাথে র্যাবকেই আমরা দেখছি সামনে। উঠিয়ে নিয়ে যাওয়ার পর ওই সময়টি র্যাবের এডিজি যিনি ছিলেন জিয়াউল আহসান, আর র্যাবের ইন্টেলিজেন্সের চিফ ছিলেন, যতদূর মনে হয় যে ওই সময় চিফ অদল বদল হবে ঠিক এই সময়টায়। তারপরও মনে হচ্ছে যে ওই সময় আবুল কালাম আজাদ ছিলেন, এবং যেই আবুল কালাম আজাদ পরবর্তীতে সিলেটে নিহত হন। কারণ আমার এই পুরা জিনিসটাকে গুছিয়ে আনতে এখানে কিন্তু একটা বড় ধরনের বাধা আসবে। সেই বাধাটা হচ্ছে এই ব্যক্তির মৃত্যু। এটাও কি কোনো পরিকল্পিত? এইটা এই মুহূর্তে বলা যাবে না, কারণ আমরা এখনো ওই জায়গাটিতে ভাবছি না। কিন্তু আমি আপনাকে একটা জিনিসই বলে দিচ্ছি যে এটা একটা বাধা হবে আমাদের। বাধাটা কি? এই ব্যক্তিটা খুব গুরুত্বপূর্ণ। তিনি তখন র্যাব ইন্টেলিজেন্সের চিফও যদি না হয়ে থাকেন, হবেন এরকম যদি হয়ে থাকে, কিন্তু তিনি পরবর্তী ব্যক্তি ছিলেন, খুব সুপরিকল্পিত। এবং সেও অনেকগুলি ঘটনায় তার অংশগ্রহণের, তার উপস্থিতি আমরা বিভিন্ন সময় জেনেছি, খবর পাচ্ছি। তার স্ত্রী কিন্তু ইতিমধ্যে একটা বিবৃতি সোশ্যাল মিডিয়াতে একটা বক্তব্য রেখেছেন, সেটাকে হেলাফেলা করার সুযোগ নেই। আমি আসবো আপনার কাছে, আমি একটু বিরতি যেতে হবে। প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহের দেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরএসএল সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। জনাব নূরখা লিটন, সদস্য গুম সংক্রান্ত তদন্ত কমিশন, আপনার কাছে আসি। আসলে এই বাংলাদেশের ইতিহাসে গুমের যে বিভৎসতা, সেটি গত 15 বছর জাতি শুনেছে কিন্তু দেখতে পায়নি এখনো। কতজন মানুষ গুমের শিকার হয়েছে, কতজন আসেনি, আপনারা কিছুটা প্রতিবেদন আপনারা তুলে ধরেছেন, সেই চিত্রটা একটু আপনার কাছ থেকে আবার একটু জানতে চাই। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশ্যে বক্তব্যে কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে কোন অংশটুকু বলা যাচ্ছে, কোন অংশটুকু বলা যাচ্ছে না, কতটা বিভৎস। আমি শুধু আপনাকে অনেক টেকনিক্যাল অনেক পয়েন্ট বলে দিচ্ছি ইতিমধ্যে। আরও বলে দিচ্ছি আপনাকে যে আমরা অনুসন্ধান করতে যেটা দেখলাম, আপনি যেটা প্রশ্ন করতে চাচ্ছিলেন, আয়নাঘর। আসলে এইটা নেত্র নিউজ প্রচার করার পরে কোড অ্যান্ড কোড জেআইসিটাকেই আয়নাঘর বলা হয়েছে। এখন সাধারণের ভিতরে যে কোনো সিক্রেট সেল মানেই আয়নাঘর, এরকম হয়ে গেছে। ফলে আয়নাঘরকে চিহ্নিত করতে হলে আমাকে এখন করতে হয় যে র্যাব অমুক জায়গায়, এইভাবে বলতে হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে আয়নাঘর তো বিষয় না, বিষয়টা হচ্ছে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটা ডিজিএফআই এর এখানে ছিল। তারপর জেআইসি, যেটা আপনার র্যাবের হেডকোয়ার্টারের অধীনে, বাট র্যাব 1-এর পিছনে ছিল। আর সিক্রেট সেলগুলি আমরা যা পাচ্ছি সেটা র্যাবের বিভিন্ন ইউনিটে, অর্থাৎ বিভিন্ন
এটাকে কি বলবো, র্যাব 1, র্যাব 2, র্যাব 3, সব র্যাবের কম বেশি এদের সব জায়গায় আমরা পাচ্ছি। কতগুলো বন্দিশালা পেয়েছেন, খোঁজ পেয়েছেন আপনি? এখন পর্যন্ত আমরা 9টি এলাকায় গিয়েছি, মানে 9টি ব্যাটালিয়নে গিয়েছি, সরি 9টা না, ব্যাটালিয়ন মনে হয় 5-6টা, 9টি জায়গায় গিয়েছি এবং তার অধিকাংশ জায়গায় আমরা সিক্রেট সেলের অস্তিত্ব পেয়েছি। এটার সংখ্যা মানে কক্ষটার সংখ্যা 60-70-এর কম না, কিন্তু এইটা কিন্তু খুবই ক্ষুদ্র অংশ। আমরা এখনো সারা বাংলাদেশে যেতে পারিনি, আমরা ঢাকায় সবটা শেষ করতে পারিনি, ঢাকায় মাত্র 2টা বা 3টা জায়গায় গেছি, নারায়ণগঞ্জে গেছি, চিটাগাংয়ে গেছি এবং ঢাকা ক্যান্টনমেন্টে মানে র্যাব কি ডিজিএফের ওখানে গেছি, ডিবির এখানে গেছি। এর বাইরে অসংখ্য জায়গা রয়েছে যেখান থেকে আমরা খবর পাচ্ছি যে এই সব জায়গায় থাকতে পারে বা আছে। আর একটা হচ্ছে সেফ হাউস বলে একটা জিনিস আছে, যেটা বেশ কিছু এলাকায় আছে এবং এই জায়গাগুলি তো আইন শৃঙ্খলা বাহিনীর অধীনেই ছিল। মানে এই সেফ হাউসগুলি মূলত গোয়েন্দা সংস্থাদের অধীনেই ছিল এবং কর্তা ব্যক্তিরা অনেকেই এখন এটা স্পষ্ট করেন, স্বীকার করেন। আপনারা কি প্রমাণের ধারপ্রান্তে গেছেন এই যে তদন্ত করছেন? দেখেন, আমরা যতটুক ওপেন করছি ততটুক প্রমাণ করেই করছি। আচ্ছা, মানে আপনারা বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেখেন তারেক সিদ্দিকী। আমি আপনাকে আবারও বলি, এখানে যতটুকু আমার পক্ষে বলা সম্ভব আমি সবটুক বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ঘটনাগুলো আমরা ইতিমধ্যে কাজ করে ফাইনাল পর্যায়ে পৌঁছেছি, সেখানে আমরা খুব স্পষ্ট দেখেছি জেনেছি, শুনেছি, যেভাবে বলেন, কিভাবে নির্দেশনা আসতো, কিভাবে এটা প্রয়োগ করতো, কার মাধ্যমে আসতো, সব জিনিস আমরা খুঁটে খুঁটে বের করেছি এবং তাতে প্রধানমন্ত্রী যেমন দায় এড়াতে পারবেন না, তার সামরিক উপদেষ্টাও এড়াতে পারবেন না। আবার একটু বলি, বাহিনীগুলির যারা প্রধান, বাহিনীগুলি যারা কমান্ড করেছে, কেউই দায়। পৃথিবীর ইতিহাসে এই ধরনের বিভৎসতা এটা কোন ধরনের সরকাররা করতে পারে? চূড়ান্ত অর্থে যারা ফ্যাসিস্ট, অন্ধ, দুটো চোখ আল্লাহ যাদেরকে অন্ধ করে দিয়েছে, তারাই কেবলমাত্র এটা পারে। এটা কি পৃথিবীর নিকৃষ্টতম সরকার? আমি আপনাকে বলি, যুদ্ধ অবস্থায় এক ধরনের বিচার আমাকে করতে হবে, স্বাভাবিক অবস্থায় আরেক ধরনের বিচার করতে হবে। আমরা খুবই স্বাভাবিক অবস্থায় ছিলাম, এখানে কোনো যুদ্ধ চলছিল না। এরকম একটি অবস্থায় নিয়ে এইভাবে ঠান্ডা মাথায় খুন করা এবং কিছু খুনিকে তৈরি করা এবং কিছু খুনিকে রাষ্ট্রের সর্বত্র বিচরণের সুযোগ করে দেওয়া, এই কাজটি কেবলমাত্র তারাই করে যারা ক্ষমতার লোভী, লুটেরা এবং যাদের নিজস্ব মানবিক মূল্যবোধ জিরোতে থাকে এবং যারা অমানুষ, তারাই কেবলমাত্র এগুলি করতে পারে। এই ধরনের নির্দেশ গ্রহণ করতে পারে, বাস্তবায়ন করতে পারে, নির্দেশ দিতে পারে, সবাই এক কাতারে। কত মানুষকে এইভাবে গুম করে হত্যা করা হয়েছে? আমরা এখন পর্যন্ত 200-র অধিক মানুষের কোনো সন্ধানই পাচ্ছি না। কত মানুষকে হত্যা করেছে সেটার তো একটা সন্ধান রিপোর্ট আমাদের আছে। ইলিয়াস আলী সম্পর্কে তো আমি আপনাকে আবারও বলি, ইন্ডিভিজুয়াল কেসগুলো নিয়ে আলোচনা না করি। আমরা শুধু একটু বলবো যে আমরা যে ঘটনাগুলো শুরু করেছি, বেশ কয়েকটি ঘটনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছি এবং আগামীতেও যে কয়েকটি কাজ চলমান, আমাদের বিশ্বাস আমরা আলোর ঝলকানি দেখছি এবং আমরা আশা করি। আপনাদের একটা জিনিস আশ্বস্ত করতে চাই যে আমাদের পুরা টিমে 5 জন মেম্বার আমরা, আমাদের একজন প্রেসিডেন্ট আছেন। আমরা সবাই আলাপ আলোচনা করে, কখনো প্রেসিডেন্ট নির্দেশনা দিচ্ছে, কখনো আমরা ওনাকে বলছি, আমরা একটা সমঝোতার ভিত্তিতে পুরা কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমার বিশ্বাস সময় লাগলেও আমার একটা জাতির সামনে ঐতিহাসিক একটা দলিল, যে দলিলে লেখা থাকবে যে এই রেজিমটা কি অমানবিক কাজ করেছে, কত ধ্বংস দেশের করে গেছে, কত মানুষের ভাই, স্বামী, সন্তানকে কেড়ে নিয়েছে, কত বন্ধুকে এরা কেড়ে নিয়েছে এবং শুধুমাত্র ক্ষমতার লোভে, শুধুমাত্র তাদের টাকাকে নিরাপত্তায় রাখতে। এবং শুধু তারা এটা করে নাই, তারা আমাদের বিভিন্ন বাহিনীগুলির অনেক ভালো ভালো সন্তান, যাদের ভবিষ্যৎ আরো ভালো করার কথা ছিল, তাদেরকেও খুনি বানিয়ে ধ্বংস করেছে। লিটন এবং নুসরাত জাহান লাবণী, খুবই দুঃখিত যে আপনাকে আমি সময় দিতে পারিনি। আমরা শুনতে হয়েছে তদন্ত কমিশনের যিনি সদস্য তার কথা। প্রিয় দর্শক, আরএসএল সপ্তাহের সাথে এখানে শেষ করতে হবে। আবার দেখাবো আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।